নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ। আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট, এনকেটিভি প্রাইম টাইম। আজকে প্রথমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ কাকুর অডিওতে, কালীঘাটের কাকু, সেই কাকুর অডিওতে পার্থ, অভিষেক ও মানিক সঙ্গে নিয়োগ দুর্নীতির পরিকল্পনা, এমনটাই সিবিআই এর চার্জশিটে দাবি করা হয়েছে। গত 21শে ফেব্রুয়ারি প্রাথমিক নিয়োগ মামলার একটি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এটা এই মামলার 3 নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট। 28 পাতার ওই চার্জশিট, সেই চার্জশিটে একটি অডিও ক্লিপের কথা উল্লেখ করা হয়েছে। তদন্তকারীদের দাবি, অডিওয় একটি কণ্ঠস্বর সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সেই কালীঘাটের কাকু যার অডিও ক্লিপ, যার ভয়েস স্যাম্পলের জন্য মরিয়া হয়ে ঘুরছিল ইডি সিবিআই। 15 কোটি টাকা দাবি করেছিলেন জনৈক এক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চার্জশিটে দাবি করা হয়েছে ওই টাকা দিতে অপারগ জানিয়েছিলেন সুজয় কৃষ্ণ। লেখা রয়েছে চার্জশিটে প্রার্থী পিছু 6.5 লক্ষ টাকা নেওয়া হয়েছে জানিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। দাবি সিবিআই এর চার্জশিটে। সুজয়ের কথা শুনে প্রার্থীদের নিয়োগ আটকানোর কথা বলেন অভিষেক। জনৈকে অভিষেক সহ চার্জশিটে নাম রয়েছে পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্যেরও। আজ সকাল থেকে এই খবর তোলপাড় ফেলে দিয়েছে। আমরা আমাদের নিউজ রুমে বসে বারবার এই খবর দেখিয়েছি। কে এই অভিষেক? কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যার কোনো পরিচয়ই দেওয়া হলো না? পার্থ চট্টোপাধ্যায়ের পরিচয় দেওয়া হলো, মানিক ভট্টাচার্যের পরিচয় দেওয়া হলো, সুজয় কৃষ্ণ ভদ্রের পরিচয় এই চার্জশিটে স্পষ্ট করে দেওয়া হলো। তবে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো পরিচয় নেই। বেআইনি নিয়োগের জন্য সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তার থেকে 15 কোটি টাকা চেয়েছিলেন এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত এই সুজয় কৃষ্ণ, তার বিরুদ্ধে দেওয়া 3 নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিটে একটি অডিও ক্লিপের ভিত্তিতে এমনটাই দাবি করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। একসাথে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের নামও উল্লেখ করতে শোনা গিয়েছে সেই অডিও ক্লিপে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের চার্জশিটে জানিয়েছে, ঘুষের টাকা দিতে 2017 সালে বেহালায় কাকুর বাড়িতে গিয়েছিলেন অপর 2 অভিযুক্ত, কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ আরো 2 জন। সিবিআই চার্জশিটে দাবি করছে ওই সময় তাদের কথোপকথনের একটি অডিও ক্লিপ তদন্তকারীরা রেকর্ড হাতে পেয়েছেন, যেটা সেই সময় রেকর্ড করা হয়েছিল। কিভাবে বেআইনি নিয়োগ চলতো, এই চক্রে কারা ছিলেন তা নিয়ে আলোচনা হয় ওই অডিও ক্লিপে, এবং সেই অডিও ক্লিপ ধরেই এই চার্জশিট দাবি সিবিআই এর। চার্জশিটে ঠিক কি কি দাবি করা হয়েছে এক নজরে দেখে নেব। অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কি কি দাবি করা হয়েছে চার্জশিটে এক ঝলকে দেখে নেব। প্রাথমিক নিয়োগ দুর্নীতির যে চার্জশিট, তাতে বিস্ফোরক কিছু দাবি করেছে সিবিআই। 2000 চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা তোলার পরিকল্পনা ছিল এই গোটা চক্রের, বলছে সিবিআই। কাকু, শান্তনু, কুন্তলদের টার্গেট ছিল আরো 100 কোটি টাকা তোলার। এই 100 কোটির মধ্যে 20 কোটি টাকা ইচ, অর্থাৎ 20 কোটি টাকা করে ভাগ হওয়ার কথা ছিল বলছে সিবিআই। টাকার ভাগ পাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এমনটাও সিবিআই দাবি করেছে এই চার্জশিটে। শুধু তাই নয়, টাকার ভাগ পাওয়ার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যেরও, এমনটা সিবিআই এর এই 3rd সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি রয়েছে। কাকুর কাছে বেআইনি নিয়োগের জন্য 15 কোটি টাকা চেয়েছিলেন এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দাবি সিবিআই এর। টাকা দিতে পারবেন না বলায় চাকরি প্রার্থীদের গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটা সিবিআই তার চার্জশিটে দাবি করা হয়েছে। প্রশ্ন হলো, ঠিক 26-এর আগে সিবিআই হঠাৎ করে এমন একটি চার্জশিট, যাতে একটি নাম ভাসালের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তার কোনো পরিচয় নেই, সে কে, তার কি রাজনৈতিক কালার, কিচ্ছু লেখা নেই, শুধু একটি নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই পরিচয় কেন সিবিআই চার্জশিটে দিল না, প্রশ্ন উঠছে। আমাদের কাছে কয়েকটা প্রশ্ন রয়েছে সিবিআই এর জন্য। প্রথম, কে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পরিচয়টাই বা কি? কেন এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় সিবিআই এর চার্জশিটে উল্লেখ নেই? প্রমাণ ছাড়াই কি তাহলে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাসাচ্ছে সিবিআই? যদি তাই হয়, তাহলে কেন 26-এর ভোটের আগে কেন? চার্জশিটের পরেও এখনো জামিনে মুক্ত রয়েছেন পার্থ, মানিক, সুজয় কৃষ্ণ ভদ্র। সিবিআই চার্জশিটে
যে দাবি করা হচ্ছে, এই কথোপকথন নিয়ে যে দাবি করা হচ্ছে, আসুন এক নজরে সেটা দেখে নিই। এই অডিও ক্লিপ কোথা থেকে পেল সিবিআই? এই অডিও ক্লিপের হিস্ট্রিটা কি? যে অডিও ক্লিপের ভিত্তিতে সিবিআই আজ এই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে 28 পাতার চার্জশিটের 12 নম্বর পাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লিখছেন, সেই অডিও ক্লিপটা ঠিক কবে, কোথায়, কখন রেকর্ড করা হয়েছিল, কিভাবে এলো? আসুন এক নজরে দেখে নিই। 2017 সাল সুজয় কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে বৈঠক হয়। সেই বৈঠকে ছিলেন কুন্তল, শান্তনু, অরবিন্দ রায় বর্মন, সুরজিৎ চন্দ। ঘুষের টাকা দিতেই এরা বৈঠকে যান এমনটা মনে করা হচ্ছে। 2017 সালে সুজয় কৃষ্ণর বেহালার বাড়িতে শান্তনু, কুন্তল, অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ এরা ঘুষের টাকা দিতে যান, সেদিন বৈঠক হয়েছিল এমনটা মনে করা হচ্ছে। বৈঠক চলাকালীন মোবাইলে পুরো কথোপকথন রেকর্ড করেন অরবিন্দ। পরে সেই গোটা কথোপকথন ল্যাপটপে ট্রান্সফার করা হয়। ওই বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম ওঠে। জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের দ্বন্দ্বের কথা ওঠে। বেআইনি নিয়োগের জন্য 15 কোটি টাকা চেয়েছিলেন এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই প্রসঙ্গ ওঠে। টাকা দিতে পারবেন না বলায় চাকরি প্রার্থীদের গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকিও এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, এমনটাই সিবিআই এর দাবি। 2017 সালে সুজয় কৃষ্ণের বেহালার বাড়ির বৈঠকের যে অডিও ক্লিপ তারা পেয়েছেন, সিবিআই এর দাবি সেই অডিও ক্লিপে এই সমস্ত কিছু রয়েছে। 15 কোটি টাকা চেয়েছিলেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রথম দাবি। দ্বিতীয় দাবি, 100 কোটি টাকা কালেক্ট করার চেষ্টা হচ্ছিল যাতে 20 কোটি টাকা করে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল, শান্তনু এবং মানিক ভট্টাচার্যকে দেওয়া যেতে পারে, এমনটা সিবিআই এর থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি। নিয়োগ মামলার থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে বিস্ফোরক দাবি সিবিআই এর। আমরা বারবার প্রশ্ন করছি যে কে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোথা থেকে এলেন এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পরিচয় কেন সিবিআই বলছে না? সিবিআই তার পরিচয় দিতে কেন অপারগ, কেন সেই পরিচয় গোপন করছে? যেখানে মন্ত্রীর পরিচয় দেওয়া হচ্ছে, যেখানে বাকিদের পরিচয় দেওয়া হচ্ছে, সেখানে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাসিয়ে কেন ছেড়ে দেওয়া হচ্ছে? আজ এই খবর সামনে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু, তিনি তার মক্কেল অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি সাংসদ, যিনি তৃণমূল কংগ্রেসের সেনাপতি, তার তরফে একটি বিবৃতি দেন। সেই বিবৃতিতে লেখা হয়েছে, সেই বিবৃতিতে যা লেখা হয়েছে, ইডি ও সিবিআই আমার মক্কেল সব ধরনের সহযোগিতা করেছেন ইডি ও সিবিআই এর সঙ্গে। সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে তিনি তদন্তকারী সংস্থার সামনে হাজিরও হয়েছেন। সিবিআই আমার মক্কেলের বিরুদ্ধে একটা ভিত্তিহীন অভিযোগ করেছে। উল্লেখজনকভাবে ইডির চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই, এমনকি ইডি তার বিরুদ্ধে অপরাধমূলক কোনো প্রমাণও পেশ করতে পারেনি। তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট আমার মক্কেলকে হয়রান করা ছাড়া আর কিছুই নয়। সিবিআই তার অভিযোগের সপক্ষে আমার মক্কেলের বিরুদ্ধে কোনো ধরনের বৈধ প্রমাণপত্র দিতে ব্যর্থ। আমার মক্কেলকে যে অনৈতিকভাবে নিশানা করা হচ্ছে, এটা তার আরো একটি প্রমাণ। এর আগে ইডি আমার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনৈতিকভাবে এই মামলায় জড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু কোনো বৈধ প্রমাণ না থাকায় মহামান্য কলকাতা হাইকোর্ট ইডির পদক্ষেপের বিরুদ্ধে নির্দেশ দেয়। ইডি ব্যর্থ হওয়ায় রাজনৈতিক শক্তি এরপর সিবিআই এর দ্বারস্থ হয়। নিজেদের এজেন্ডাকে বাস্তবায়িত করতে তারা কেন্দ্রীয় এজেন্সিকে অনৈতিকভাবে কাজে লাগাচ্ছে। এই সাম্প্রতিকতম চার্জশিট আমার মক্কেলের বিরুদ্ধে যথাযথ প্রমাণ না থাকা সত্ত্বেও তার ভাবমূর্তি কালিমালিপ্ত করার একটা গভীর চেষ্টা। সিবিআই এর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খ্যাতি ও প্রতিষ্ঠাকে ক্ষুণ্ণ করার একটা ব্যর্থ প্রচেষ্টা। অবৈধ সব বয়ানকে যেভাবে এই মামলায় অংশ করা হয়েছে, তাতে একটা সরকারি এজেন্সি তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিত্তিহীন সব অভিযোগের জেরে তিনি বিচলিত হচ্ছেন না।
অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত এই গভীর ষড়যন্ত্রের মুখোশ তিনি খুলতে পারছেন। তিনি তার সততাকে ধরে রাখতে বদ্ধপরিকর এবং ন্যায় বিচারকে নিশ্চিত করবেনই। সঞ্জয় বসু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, তিনি আজ এই লম্বা বিবৃতি দিয়েছেন সিবিআই এর তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটের খবর এবং তার দাবিগুলো প্রকাশ্যে আসার পর। জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? প্রশ্ন তুলছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ও, প্রশ্ন তুলছেন সুজন বাবু সিপিএম এর, প্রশ্ন তুলছেন অধীর চৌধুরী এবং কুণাল ঘোষ, তিনিও এর প্রত্যুত্তর দিচ্ছেন। আমরা এই সব নিয়ে আলোচনা করব, এই সব নিয়ে বিস্তারিতভাবে তাদের বক্তব্য শুনবো। কিন্তু তার আগে আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছে সৈকত আইন, আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন আমার সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে। সৈকতের কাছে একটি প্রশ্ন করব। সৈকত, বারবার আমরা শুনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করার চেষ্টা হচ্ছে। এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? কেন এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো প্রমাণ সিবিআই দিতে পারছে না? শুধু একটি নাম কেন ভাসিয়ে দেওয়া হলো? সৈকত, বেশ, আমরা চেষ্টা করব সৈকতের কাছে ফিরে যাওয়ার। আমাদের যান্ত্রিক গোলযোগের জন্য আমরা সৈকতকে এই মুহূর্তে পাচ্ছি না। আমি ফিরবো সৈকতের কাছে, কিন্তু তার আগে জগন্নাথ বাবু কি বলছেন শোনাবো। কাকুর কণ্ঠস্বর এবং কণ্ঠস্বরের কন্টেন্ট যা যা ছিল তা সিবিআই চার্জশিটে আসার পরেতেই আপনারা বলছেন বিস্ফোরক তথ্য সিবিআই পেশ করেছে। অপেক্ষা করুন, কণ্ঠস্বর যদি চার্জশিট আসে, চার্জশিটের পরিপ্রেক্ষিতে বিচার প্রক্রিয়ায় জেল যাত্রাও সময় লাগবে না। তদন্তকারী সংস্থা তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্তকে এগিয়ে নিয়ে যায়। যাদের যাদের কথা বলেছেন তাদের 3 জনের হাজতবাস হয়ে গেছে। একই কাজে ভিন্ন ফল তো হয় না, এটা কমন সেন্স বলে। অভিষেকের আইনজীবী যে বিবৃতি দিচ্ছে তাতে সরাসরি বলা হচ্ছে যে সিবিআই উদ্দেশ্য প্রণোদিতভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কুৎসা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে কালিমালিপ্ত করার জন্য এই কুৎসা করা হচ্ছে। আমরা আবারও একবার দেখবো আজকে সিবিআই ঠিক কি কি দাবি করেছে তাদের এই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে। আরও একবার দেখব। প্রথম যে দাবি করা হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র, তার একটি অডিও ক্লিপিং পাওয়া গিয়েছে। সেই অডিও ক্লিপিং 2017 সালে সুজয় কৃষ্ণর বেহালার বাড়িতে রেকর্ড করা হয়। একটি বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কুন্তল, শান্তনু থেকে শুরু করে একাধিক লোকজন ছিলেন। সেই বৈঠকে একজন শান্তনু রায় বর্মন, তিনি এই গোটা কথোপকথন রেকর্ড করেন। অরবিন্দ রায় বর্মন তার মোবাইলে এই কথোপকথন রেকর্ড করে, পরে সেটাকে ল্যাপটপে ট্রান্সফার করেন। সেটাই তদন্তকারীরা হাতে পেয়েছে এবং সেখান থেকে তদন্তকারীরা সিবিআই এর থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটের বয়ানগুলো লিখেছেন। সিবিআই এর থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে কি কি দাবি করা হয়েছে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক নজরে দেখব। প্রথম দাবি, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের দ্বন্দ্বর কথা ওঠে। কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়? কি তার পরিচয়? সিবিআই এর চার্জশিটে উল্লেখ নেই। কেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় উল্লেখ নেই সিবিআই এর চার্জশিটে? এই প্রশ্ন আমরা তুলছি। প্রমাণ ছাড়াই কি জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাসাচ্ছে সিবিআই 2026-এর ভোটের আগে? এই প্রশ্নও আমরা তুলছি। চার্জশিটের পরে এখনো জামিনে মুক্ত পার্থ, মানিক, সুজয় কৃষ্ণ ভদ্র। কিন্তু কি কি দাবি করা হয়েছিল আজকের এই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে, যা 21 তারিখ সিবিআই জমা দেয়? সেই দাবিগুলো একবার দেখব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি কি দাবি করা হয়েছিল একবার স্ক্রিনে আনতে চাই। সৈকত রয়েছে, আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর। আমি একবার সৈকতের কাছে যাব। সৈকত, আবারও একবার এক জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাসালো সিবিআই তাদের থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি বলছেন যে পুরোটাই সিবিআই করছে একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, তার ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য।
তবে এই নিয়ে রাজনৈতিক বিতর্কও কিন্তু তুঙ্গে। 26-এর আগে এমন একটি দ্বন্দ্ব, এমন একটি বিতর্ক তৃণমূল কংগ্রেসকে কি ব্যাকফুটে রাখবে, নাকি এটা আবার ব্যাকফায়ার হয়ে কোথাও রাজনৈতিক বিরোধিতা যারা এখানে করছেন অর্থাৎ বিজেপি, সেই বিজেপি শিবিরকেই আক্রমণ করবে? দেখো, প্রথমেই তোমাকে ইলমাস কতগুলো বিষয় বলতে চাইবো যেটা আমার মনে হচ্ছে এগুলো নজরে আনা প্রয়োজন রয়েছে। সেটা হচ্ছে যে সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে, এটা ভারতীয় যে আইন ব্যবস্থা, সেই আইন ব্যবস্থার যে একটি ধারা, সেই ধারা অনুযায়ী কোনো মামলার যখন তদন্ত চলে, সেই তদন্ত অনুযায়ী কোনো তদন্তকারী সংস্থা একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তদন্তকে ত্বরান্বিত করার জন্য বা আরো কিছু তথ্য যদি তাদের হাতে থাকে, সেই মামলায় সেই তথ্য তুলে দেওয়ার জন্য নির্দিষ্ট ধারা অনুযায়ী সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে। এবং সেই অনুযায়ী এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আমরা জানি যে আগেই গ্রেফতার হওয়া, সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি সদ্য জামিনের শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন, তার কণ্ঠ নিয়ে দীর্ঘদিন ধরেই কিন্তু একটা টালবাহানা চলছিল এবং তিনি কণ্ঠ দিতে রাজি হচ্ছিলেন না, কখনো অসুস্থ হচ্ছিলেন। কিন্তু আমরা কিছুদিন আগেই যখন দেখতে পাই যে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করা হয় এবং তার সূত্র ধরে একজন সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে, দক্ষিণ 24 পরগনার এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, সেই সময় সিবিআইয়ের হাতে একটি গুরুত্বপূর্ণ তথ্য এসেছিল। সেখানে তারা দাবি করেছিলেন যে সুজয় কৃষ্ণ ভদ্র এবং মানিক ভট্টাচার্য তিনি কোনো এক অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে কোনো এক ব্যক্তির কাছ থেকে তথ্য নিয়ে গিয়ে মানিক ভট্টাচার্যের কাছে গিয়ে একটি ওই সংসদে একটি দফতরে তিনি দিতেন এবং সেটা নিয়ে তাদের মধ্যে কথা হতো। সেটা কিন্তু প্রথম চার্জশিটে উল্লেখ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবার দ্বিতীয়বার আবারও উঠে এলো আরেকটি নাম, যে ব্যক্তির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকে বলছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই ব্যক্তি, অনেকে বলছেন তা নয়। আমরা কোনো বিতর্কে যেতে চাইছি না, আমরা জানতে চাই যে সিবিআই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছেন সাপ্লিমেন্টারি চার্জশিটে, সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল এবং শান্তনুর বিরুদ্ধে যে মামলাটি চলছিল দীর্ঘদিন ধরে, সেই মামলায় যে সাপ্লিমেন্টারি চার্জশিট, সেই চার্জশিটে সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে এবং বাকি আরো 3 অভিযুক্তের সঙ্গে কথোপকথন হওয়ার সময় যে অডিও ক্লিপিংসটি তাদের হাতে এসেছে, এটাকে আইনের পরিভাষায় বলা হয় খুব গুরুত্বপূর্ণ একটি এভিডেন্স, অর্থাৎ এটাকে বলা হয় এভিডেন্সিয়াল ম্যাটার। এই এভিডেন্স হিসেবে তাদের হাতে যে অডিও রেকর্ডটি এসেছে, ল্যাপটপের থেকে যে অডিও রেকর্ডটি তারা পেয়েছেন, সেই সার্কামটেনশিয়াল এভিডেন্সের পাওয়ার যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে তারা মনে করছেন যে এটি একটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, এভিডেন্সকে ভিত্তি করেই কোথাও এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাসানো হচ্ছে এবং সেই নাম ভাসিয়েছে সিবিআই। তবে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, এই প্রশ্ন তো প্রথমে উঠছে। যেখানে পার্থ চট্টোপাধ্যায়, তার নাম, ডেজিগনেশন, কোন পোস্টে তিনি কাজ করতেন উল্লেখ করা হয়েছে। সেখানে কুন্তল থেকে শুরু করে, শান্তনু থেকে শুরু করে, সুজয় কৃষ্ণ ভদ্র থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, সবার নাম ডেজিগনেশন রইল। এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেলায় গিয়েই কেন কোনো পরিচয় দেওয়া হলো না? আপনাদের মনে করিয়ে দেব, এই মামলার আর একটি সময়ের কথা। এজলাস ছিল জাস্টিস অমৃতা সিনহার এবং সেই সময় যিনি আধিকারিক ছিলেন কেন্দ্রীয় এজেন্সির, তিনি রীতিমতো ভর্ৎসিত হয়েছিলেন কোর্টে, কারণ তার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে পরিচয় তো ছিলই না, তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে কোনো ডিটেলস ছিল না। নিশ্চয়ই সৈকতেরও মনে রয়েছে, সৈকত তোমারও নিশ্চয়ই মনে আছে জাস্টিস অমৃতা সিনহা, তার এজলাসে ঠিক কি ঘটেছিল, কিভাবে কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী অফিসারকে ভর্ৎসিত হতে হয়েছিল, কারণ এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক এরকম একটা ধোঁয়াশা। তাহলে কি কোথাও সিবিআইও নাম বলছে, মানে বলছি তবে বলবো না, করছি তবে করব না, এইরকম ভাবে এগোচ্ছে? কারণ তাদের কাছে কোনো প্রমাণ নেই, কোনো প্রপার ঠোস এভিডেন্স নেই। সৈকত, দেখো, সিবিআই ভারতবর্ষের একমাত্র এলিট একটি তদন্তকারী সংস্থা। এই ধরনের তদন্ত করার ক্ষেত্রে ভারতবর্ষে সিবিআইয়ের পরে আর কোনো সংস্থা নেই। ফলে সিবিআই যদি এই ধরনের তদন্ত, যারা দীর্ঘদিন ধরে এই ধরনের মামলার 2017 সাল থেকে এই মামলার তদন্ত করছেন, সেই তদন্তে যদি সিবিআই এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় নামক যে ব্যক্তির বিরুদ্ধে কখনো ইডি কখনো সিবিআই তারা যেভাবে এই নামটিকে সামনে আনার চেষ্টা করছেন বিভিন্ন মামলায়, শুধুমাত্র নিয়োগ দুর্নীতি মামলায়
মামলায় নয়, আরো বিভিন্ন মামলাতে তারা আনার চেষ্টা করছেন। একেবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হচ্ছে, এবং আজকেও সঞ্জয় বসু পরিষ্কারভাবে জানিয়েছেন যে এটা সম্পূর্ণ একটা ভিন্ডিকটিভ পলিটিক্স, রাজনৈতিকভাবে ফায়দা তোলার চেষ্টা করছে। জনমানুষেও এই প্রশ্ন উঠছে, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে কোনো ব্যক্তি, তিনি রাজনৈতিক ব্যক্তি হয়ে থাকেন, শাসক দলের অংশ হয়ে থাকেন, তাহলে কেন তার নাম প্রকাশ্যে আনা হচ্ছে না, কেন তার পরিচয় প্রকাশ্যে আনা হচ্ছে না, এবং তার বিরুদ্ধে যে সত্যি তাদের কাছে কোনো প্রমাণ আছে কিনা, নাকি তারা নামটা ভাসিয়ে দিতে চাইছেন কোনো রাজনৈতিক কোনো দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, এই বিষয়টা পরিষ্কার হচ্ছে না। তবে একটা বিষয় ইলমাজ, আমার একেবারে ধন্যবাদ সৈকত আইন, আমাদের নিউজ এডিটর ছিলেন নিউজ রুম থেকে। ধন্যবাদ সৈকত। সৈকত খুব সুন্দরভাবে বললো ঠিক কিভাবে এই গোটা হিস্ট্রি, জিওগ্রাফি, এই গোটা কেসের কিভাবে বারবার সিবিআই একটা নাম তুলে দেয়, তারপর পাশ কাটিয়ে চলে যায়। এবার দাদা কয়েকটা কথা বলি, শুনুন। প্রথম কথা, নিয়োগ দুর্নীতি হোক, চাকরি চুরি হোক, কিংবা যে নামে এই মামলাকে আপনি ডাকুন, এর প্রাইমারি স্টেক হোল্ডার আমি, আপনি, অর্থাৎ আম জনতা। আমাদের জানার রাইট আছে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, যে 15 কোটি টাকা চেয়েছিলেন, যেমনটা সিবিআই তার থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি করেছে। হু ইজ দিস অভিষেক ব্যানার্জি? এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে, অনেক জায়গায় উঠছে, কারণ তার কোনো পরিচয় কিন্তু দেওয়া হয়নি। কেন দেয়নি? আচ্ছা, সিবিআই এর কাছে কি কোনো প্রমাণ রয়েছে, নাকি সিবিআই 26-এর ভোটের আগে জাস্ট একটা নাম ভাসাচ্ছে? যে অডিও ক্লিপের কথা বলা হয়েছে, সেই অডিও ক্লিপের ভিত্তি ধরে যদি এগোনো হয়, সেই অডিও ক্লিপ কি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ইনাফ টু বি প্রুভড ইন কোর্ট? এটা অবশ্য বিচার ব্যবস্থাই ফাইনালি বলতে পারবে। তবে যে প্রশ্ন আমরা বারবার করছি, যে কেন এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় গোপন করা হচ্ছে? যদি তিনি রাজনৈতিক নেতা, তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ হন, তাহলে সেটা স্পষ্ট করে বলা হচ্ছে না কেন? কারণ তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সেনাপতি, তার আইনজীবী তার মক্কেলের পক্ষে কিন্তু আজ জবানবন্দি দিয়ে দিয়েছে, সরাসরি বিবৃতি দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যা হচ্ছে সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই করছেন। সমস্যা হলো, দুর্নীতিকাণ্ড নিয়ে তোলপাড় দেখেছিলাম আমরা 21-এর ভোটের আগে, দুর্নীতি মামলা নিয়ে তোলপাড় দেখলাম আমরা 24-এর ভোটের আগে, কিন্তু খুব একটা ভারতীয় জনতা পার্টির সুবিধে হয়নি 26-এর ভোটের আগে। তাই এটা কি আবার সিবিআই এর একটা ওই পাশ কাটিয়ে যাওয়া ট্রাম্প কার্ড? অভিযোগ কি আছে জানেন? প্রথম অভিযোগ, 15 কোটি টাকা তিনি নাকি সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে চেয়েছিলেন, এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা সুজয় বাবুর ওই অডিও রেকর্ডিংয়ে তদন্তকারীরা জানতে পেরেছেন। দ্বিতীয়, যখন সুজয় কৃষ্ণ ভদ্র বলেন যে 6.5 লক্ষ টাকা অলরেডি ক্যান্ডিডেটদের কাছ থেকে নেওয়া হয়েছে, 8 টাকা নেওয়া যাবে না, তখন এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বলেন যে নিতে হবে, না হলে তিনি গ্রেফতার করিয়ে দেবেন সেই ক্যান্ডিডেটদের। শুধু তাই নয়, বদলি করিয়ে দেবেন কোনো প্রত্যন্ত জায়গায়। 3, সিবিআই চার্জশিটে দাবি করেছে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি 20 কোটি টাকার কাট পেতেন কিংবা শেয়ার পেতেন। এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনিও 20 কোটি টাকার কাট পেতেন। মানিক ভট্টাচার্য, তিনিও 20 কোটি টাকার পাক পেতেন। এই 20 কোটি করে মোট 100 কোটি টাকা তুলতে হতো কালীঘাটের কাকু, কুন্তল, শান্তরুদের। এই 100 কোটি টাকা তোলার জন্য আরো 2000 ক্যান্ডিডেটের কাছ থেকে ঘুষ নিতে হতো, এমনটাই দাবি এই সাপ্লিমেন্টারি চার্জশিটে। সকাল থেকে এই খবর রীতিমতো রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে, রাজনৈতিক স্বর গরম করেছে। আমরা তাই কুণাল বাবুর কাছে পৌঁছে গিয়েছিলাম, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল ঘোষ এই সম্পর্কে কি বললেন শুনবেন? শুনুন। আমি একেবারেই বলতে পারবো না, আমি চার্জশিট দেখিনি, আমি কোনো অবস্থাতেই এটা বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে এটা আইনের বিষয়, যারা মামলার সঙ্গে সংক্রান্ত আছেন তারা, তাদের আইনজীবীরা বলতে পারবেন। যে বিষয়টা আমি জানি না, দেখিনি, তার উপর দাঁড়িয়ে অনুমান ভিত্তিক কোনো মন্তব্য করব না। 26-এর আগে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এড়িয়ে গেলেন, নো কমেন্টসও বললেন না, তবে কোনো কমেন্টও করলেন না। আমরা বামেদের কাছে গিয়েছি এবং কংগ্রেসের কাছে গিয়েছি, জানতে চেয়েছি তারা এটাকে রাজনৈতিকভাবে কিভাবে দেখছেন। সুজন বাবুর প্রতিক্রিয়া এবং অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া আপনাদের জন্য। কি হচ্ছে তদন্ত বুঝতেই পারছেন, দিদি আর মোদি তাদের মধ্যে জানি না কি গোপন সমঝোতা আছে। বারবার আমরা দেখছি যে কেন্দ্রীয় সংস্থার এক একটা তদন্ত বারবার বিপদে পরিচালিত হচ্ছে। আমরা চাই
তদন্ত নিরপেক্ষ হোক এবং দোষীদেরকে গ্রেপ্তার করা হোক এবং যারা বঞ্চিত তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। তিনটা আমাদের দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট, তাতে অনেকেরই অনেক রকম নাম আসলো, পরিচয় আসলো, কে তিনি, তার ব্যাখ্যা বর্ণনা আসলো, কিন্তু কোথাও কোথাও সব চেপে দেওয়া থাকলো। আপনি দেখবেন কুন্তল ঘোষ তার পরিচয় দেওয়া থাকলো, শান্তনু কি একটা তৃণমূলের নেতা সবেরা তাদের সব পরিচয় দেওয়া থাকলো, অরুণ হাজরা বিজেপি তারও পরিচয় দেওয়া থাকলো, কিন্তু কাকুর পরিচয়টা কি দেওয়া হলো? ঠিক কাকু যে ভাইপোর কাকু তাকে বলা হলো? বলা হলো না। তাহলে ভাইপোর কাকু এই কথাটা না বলার মধ্য দিয়ে ভাইপোকে এড়িয়ে যাবার চেষ্টা যেভাবে করা হলো, তাহলে কাকুর ভাইপো যে আসলে পিসির ভাইপো এটা বলা হলো না। ফলে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক এবং ব্লা 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 নামটাকে অস্বীকার করতে তদন্ত পারবে না, কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। নাম রাখতে হলো, কিন্তু মোদিজি চাইছে না নামটা আসুক, অতএব নামটা আসলো না। আর এবার শোনাবো আপনাদের অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি বলছেন, শুনুন। তদন্ত বুঝতেই পারছেন, দিদি আর মোদি তাদের মধ্যে জানি না কি গোপন সমঝোতা আছে। বারবার আমরা দেখছি যে কেন্দ্রীয় সংস্থার এক একটা তদন্ত বারবার বিপথে পরিচালিত হচ্ছে। আমরা চাই তদন্ত নিরপেক্ষ হোক এবং দোষীদেরকে গ্রেপ্তার করা হোক এবং যারা বঞ্চিত তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। তিনটা আমাদের বক্তব্য। কি অদ্ভুত ভাবুন, রাজনীতির স্বর গরম, কিন্তু কার বিরুদ্ধে গরম? সিবিআই চার্জশিটটা ঠিক কার বিরুদ্ধে দিল এখনো সিবিআই এর চার্জশিটে সেটা ক্লিয়ার নয়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর কথা উল্লেখ রয়েছে, তার ডেজিগনেশন দিয়ে উল্লেখ রয়েছে, মানিক ভট্টাচার্যের কথা উল্লেখ রয়েছে, তার পরিচয় দিয়ে উল্লেখ রয়েছে, এমনকি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তার কথাও বলা হয়েছে, তার ডেজিগনেশন দিয়ে উল্লেখ করা হয়েছে, তার রীতিমতো কবে তার বাড়িতে কখন কিভাবে বৈঠক হয়েছিল, কারা রয়েছিল, সমস্ত কিছু বলা হলো। তবে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিচয় সিবিআই চার্জশিটে দিল না। যেমন সুজনবাবুরা বলছেন তেমন কোনো কাভার আপের জন্য দেওয়া হলো না, নাকি সত্যি যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ বলছেন সেটাই ঠিক, যে তার চরিত্রকে কালিমালিপ্ত করার জন্য, তার ক্যারিয়ারকে কালিমালিপ্ত করার জন্য, তার ভাবমূর্তি খারাপ করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু একটি নাম ভাসানো হচ্ছে যেটা তার নামের সঙ্গে মিলে যায়। এই ঘটনায় চোখ থাকবে আমাদের এবং চোখ থাকবে আম জনতার, কারণ যার টাকা মারা গেছে সেটা আম জনতার, যাদের চাকরি চুরি গেছে সেটা আম জনতার, যারা ক্ষতিগ্রস্ত এই দুর্নীতির কারণে তারাও আম জনতা। আর আম জনতা ঠিক করে মসনদে দেখে বসবে। আসলে আমাদের নেতারা মন্ত্রীরা হঠাৎ করে নিজেদের শাসক ভাবতে শুরু করেছেন। আপনারা শাসক নন, আপনারা রিপ্রেজেন্টেটিভ আমাদের। আমরা ঠিক করি ওই চেয়ারে কে বসবে। আমরা যেমন আপনাদের ওই চেয়ারে বসাতেও পারি, আমরা চাইলে ওই চেয়ার থেকে আপনাদের নামিয়েও দিতে পারি। একটা বোতাম টেপার অপেক্ষা। 26শে ভোট, ভোটের আগে নোংরা রাজনীতি, নাকি এর পেছনে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় কোনো না কোনো দিন সামনে আসবে? অপেক্ষায় থাকবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি এনকেটিভি বাংলা প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্টে। বিরতির ওপারে থাকবে একটি নোটিশ কলকাতা পুরসভার, আর সেই নোটিশ নিয়ে বিভ্রাট, রাজনীতির স্বর রীতিমতো গরম। টেক এ ব্রেক, বিরতির পর ফিরছি। ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন এনকেটিভি বাংলা প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট। কলকাতা পুরসভার একটি নোটিশ, শিক্ষা বিভাগের একটি নোটিশ, এবং সেই নোটিশ ঘিরে যত বিতর্ক। কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের একটি নোটিশে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি 2 দিন করার নোটিশ পড়েছে। আর এই নোটিশ সামনে আসতেই হুলস্থুল ব্যাপার। এই নোটিশ সামনে আসতেই রাজনৈতিক স্বর একেবারে গরম এবং রাজনৈতিক তুঙ্গে তরজা। নোটিশের নিচে শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার তিনি সই করেছেন। নোটিশে লেখা রয়েছে ঈদ উল ফিতরের জন্য কিংবা ঈদের জন্য 2 দিন ছোট ছুটি ঘোষণা করা হলো এবং সেই কারণে বিশ্বকর্মা পুজোর ছুটিটি বাতিল হলো। কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের এই নোটিশ, যার নিচে এডুকেশন ডিপার্টমেন্টের চিফ ম্যানেজারের সই করা নোটিশ, সেই নোটিশ যে মুহূর্তে সামনে এলো সেই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি, স্পেসিফিকলি যখন রাজ্য রাজনীতি 26শে ভোটের আগে এভাবে পোলারাইজড।
যেখানে বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে কত বড় ধর্ম অন্তপ্রাণ তাই নিয়ে লাইনের পর লাইন বলে গেলেন, কিন্তু আম জনতার উন্নয়ন কি হবে তা নিয়ে একটি কথাও বললেন না। নোটিশের নিচে কার সই আবারও বলে দিচ্ছি, শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার তিনি সই করেছিলেন। এই বিতর্ক সামনে আসতে তড়িঘড়ি কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার তাকে শোকজ করে দিল পুরসভা। তাই নয়, তারপর একটি করিজেন্ডাম বা একটি বিজ্ঞপ্তি বার করা হলো। এই বিজ্ঞপ্তিটিতে বলা হলো টাইপোগ্রাফিক্যাল ভুল। টাইপোগ্রাফিক্যাল ভুল মানে যিনি টাইপ করছিলেন তিনি ভুল করে ফেলেছেন। আচ্ছা, এত বড় টাইপোগ্রাফিক্যাল ভুল হয়তো হয়েছে। তারপর আবার নোটিশ পুরসভার শিক্ষা বিভাগের। চিফ ম্যানেজার কারো সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছে, এমন দাবি করেছে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পরিষদ। ইতিমধ্যে সেই চিফ ম্যানেজারকে শোকজ করা হয়েছে। বিরোধীরা কটাক্ষ করতেও শুরু করেছেন। বিজ্ঞপ্তির বিষয়টিতে সামনে আনেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। এ ব্যাপারে মেয়র ফিরহাদ হাকিম বলছেন, এই ধরনের বিজ্ঞপ্তি জারি করা উচিত নয়। কমিশনারের অনুমতি কেন নেননি সেটা তিনি স্পষ্টভাবে জিজ্ঞাসা করতে বলেছেন। এরকম কোনো ছুটির বিজ্ঞপ্তি হয় না। সরকারি ছুটি আমাদের ছুটি, সরকারের ক্যালেন্ডারে যা ছুটি সেটাই আমাদের ঘোষিত ছুটি। সুতরাং এখানে আলাদা করে কোনো নোটিফিকেশন বানানোর কোনো মানেই হয় না। বিজ্ঞপ্তিতে কি লেখা ছিল জানেন? বিজ্ঞপ্তিতে লেখা ছিল 17 সেপ্টেম্বর 2025 বিশ্বকর্মা পুজোর যে ছুটি ছিল সেই ছুটিটার কলকাতা পুরসভার অন্তর্গত সমস্ত স্কুলগুলিতে বাতিল করা হয়েছে। পরিবর্তে 31 মার্চ ও 1 এপ্রিল 2025 ছুটি দেওয়া হয়েছে। আর ভিডিও বার্তায় এই বিষয়টিকেই সামনে আনেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। আক্রমণ করে বলেন, পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তৈরি করার চেষ্টা হচ্ছে। জগন্নাথ বাবু ঠিক কি বলেন এই পুরসভার নোটিশ দেখিয়ে দেখুন। বিশ্বকর্মা পুজোর প্রথমত দুদিন ছুটি থাকে না। কলকাতা পুরসভার ওই নোটিশে যেটা দেখা যাচ্ছে, বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হয়েছে এবং বিশ্বকর্মা পুজোর ছুটিটি কেটে নিয়ে সারা ভারতবর্ষে যেখানে ঈদ উল ফিতরের জন্য একদিন ছুটি থাকে সেটা কলকাতা পুরসভাতে দুদিন করা হয়েছে কলকাতা পুরসভার স্কুলগুলিতে। পশ্চিমবঙ্গের কোন অফিসারের ধরে কটা মাথা আছে যে তার আকা বা তার বস, টপ বস যদি না বলে তার কথাতে এত বড় একটি অর্ডার নির্দেশিকা সে জারি করে ফেলবে? মিথ্যে কথা বলা হচ্ছে, বলির পাঠা করা হচ্ছে। সেই মেয়র এবার কলকাতা শহরে ঈদ উল ফিতরের ছুটি দুদিন করতে চাইছেন এবং বিশ্বকর্মার ছুটি বাতিল করতে চাইছেন। দেখুন, অ্যাজ পার ল মানে রাজ্যে তো কিছু আইন ব্যবস্থা রয়েছে, সরকারি ছুটি ঘোষণার পক্ষেও কিছু আইন ব্যবস্থা রয়েছে। রাজ্য সরকারের যেদিন যেদিন ছুটি কলকাতা পুরসভাতেও সেদিন সেদিন ছুটি হবে। আলাদা করে কলকাতা পুরসভা কোনোদিন ছুটি ঘোষণা করতে পারে না, সেই এখতিয়ার কলকাতা পুরসভার নেই। মেয়র ফিরহাদ হাকিমও কিন্তু এই কথাই বলছেন। তবে প্রশ্ন হলো, তাহলে এই নোটিশটা কে লিখলো, কেন লিখলো, কার নির্দেশে লিখলো? ঠিক যখন 2026-এর ভোটের আগে বাংলা এতটা পোলারাইজড, বাংলায় যখন মেরুকরণের রাজনীতি চলছে, সে কেউ মানুক আর না মানুক, স্পষ্ট বিধানসভায় সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর কথোপকথনে তাদের বক্তব্য রাখা স্টাইলে যে এই মুহূর্তে 26-এর ভোটের জন্য ধর্মীয় মেরুকরণকে রাজ্যের বিরোধী দল হাতিয়ার করেছে এবং শাসক দলও সেই রাস্তাতেই যাচ্ছে। সেখানে শিক্ষা বিভাগ কলকাতা পুরসভা তার চিফ ম্যানেজার সই করে এমন একটি নোটিশ তুলে দিলেন এবং কেউ জানতে পারলেন না। তারপরেই জগন্নাথ চট্টোপাধ্যায়রা এই নিয়ে শোরগোল ফেলেন। তারপর শিক্ষা বিভাগের মেয়র পরিষদ সন্দীপন সাহা তিনি সাফাই দিতে গিয়ে বলেন, সেই চিফ ম্যানেজারকে শোকজ করেছেন সরকারি আধিকারিক, এরকম একটা সার্কুলার কিভাবে বার করলেন, এটা তার এখতিয়ার বহির্ভূত। এক্স্যাক্টলি এই প্রশ্ন তো আমাদেরও। এরকম কোথাও কোনো সিদ্ধান্ত হয়নি, তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে জানিয়েছেন সন্দীপন সাহা। সন্দীপ সাহা কি বলছেন শোনাবো। এবং কলকাতা পুরসভা নোটিশ বার করেনি, এটা চিফ ম্যানেজার এডুকেশন ডিপার্টমেন্ট নিজে করেছে, কারুর কোনো অ্যাপ্রুভাল ছাড়া। তিনি কারুর কোনো অ্যাপ্রুভাল নেননি এবং এই রকম ভাবে তার এই সার্কুলার বের করার এখতিয়ার নেই। আমরা এই অর্ডারটি ইমিডিয়েটলি ক্যান্সেল করেছি, এই যে সার্কুলারটা বেরিয়েছে, এবং তার এগেনস্টে আমরা কড়া ডিসিপ্লিনারি অ্যাকশন নেব। মানে এটা তিনি করতে পারেন না।
মানে এটা কলকাতা পুরসভা, তো এটা তো কোনো ক্লাব কিংবা কোনো আউটফিট নয়, কিংবা কোনো স্টার্ট আপ নয় কলেজ পাস আউট বাচ্চাদের, যারা যে যা চাইছে তাই করছে। কলকাতা পুরসভার একজন চিফ ম্যানেজার একটি অর্ডার বার করছেন, একটি সার্কুলার বার করছেন, রীতিমতো বিজ্ঞপ্তি বার করছেন, এবং কেউ সেটা নিয়ে কিছু জানেন না। তার এখতিয়ার নেই অর্ডার বার করার, কিন্তু তিনি এখতিয়ারহীন ভাবেই সেই অর্ডার বার করে দিচ্ছেন। গোটা পুরসভা ধোঁয়াশায়। কিভাবে হয় এমন কাণ্ড ঘটলে? পুরসভার ওয়ার্কিংস নিয়ে প্রশ্ন উঠছে, এও সম্ভব? এ তো সেই কথাই মনে পড়ে গেল, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। যা দেখছি তা সিনেমায় হয়, তা সত্যিতেও ঘটছে। এই নিয়ে এখন রাজনীতি সরগরম। রাজনীতির স্বর এই মুহূর্তে একেবারে গরম। জগন্নাথ বাবুরা এটাকে হাতিয়ার করেছেন, সন্দীপন সাহা বাবুরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস এটাকে রিফিউট করছে। কিন্তু আম জনতার মনে কি বার্তা গেল? আম জনতার মনে যে মেসেজ গেল সেটা 26-এ বুমেরাং হবে না তো কোনো একটি দলের জন্য? আর এই ঈদের ছুটি বাড়ানোর জন্য বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল, এমন অর্ডার এই চিফ ম্যানেজার বার কেন করলেন? কলকাতা পুরসভার উচিত ইমিডিয়েটলি এনকোয়ারি করে তার ফাইন্ডিংস পাবলিক করা, অত্যন্ত সেন্সিটিভ ম্যাটার, এবং আম জনতাকে জানানো এই চিফ ম্যানেজার যদি সত্যি নিজের এখতিয়ারের বাইরে গিয়ে নিজেই এই অর্ডারটা বার করে থাকেন, তাহলে কেন করেছেন, কার অঙ্গুলি হিলনে করেছেন, কোন অভিপ্রায় করেছেন? কারণ এরকম অর্ডার রাজ্যের শান্তি প্রক্রিয়াকে বিঘ্নিত করতে পারে। সেটা নিশ্চয়ই আমাদের ওপর মহলে বসে থাকা নেতা, মন্ত্রী, মেয়র পরিষদরা জানেন। শান্তি বিঘ্নিত থেকে চলুন দেখে আসি রাজ্যের ক্রাইম অর্থাৎ অপরাধ ব্যবস্থার কি অবস্থা। অপরাধ ব্যবস্থা বলছি কারণ গত 72 ঘন্টায় একের পর এক বড় বড় ঘটনা ঘটেছে এই রাজ্যে। আহিরিটোলা কাণ্ডের পুনর্নির্মাণ হচ্ছে। ধৃত ফাল্গুনী ঘোষকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মধ্যমগ্রামের বীরেশপল্লীর বাড়িতে পুলিশ পৌঁছয়। ঘটনাস্থলে ফরেনসিকের বিশেষজ্ঞরাও যান। প্রায় 4 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলে। উদ্ধার করা হয় ইট, যেটা দিয়ে আঘাত করা হয়েছিল সুমিতা ঘোষের মাথায়। আসামের জোরহাটের বাসিন্দা সুমিতা ঘোষ, তার বাড়িতে কিন্তু আসাম পুলিশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, তদন্ত শুরু করছে। ঘর থেকে একাধিক নমুনা সংগ্রহ করা হয়েছে, রক্তের দাগ পাওয়া গিয়েছে, পাশাপাশি বেশ কিছু নথিও সংগ্রহ করেছে পুলিশ। তবে কি কারণে খুন তা এখনো স্পষ্ট নয়। মধ্যমগ্রাম খুনের ঘটনায় ফরেনসিক টিম গতকাল রাত্রে মোট 20টি জিনিস বাজেয়াপ্ত করে। তার মধ্যে রয়েছে নিহত সুমিতা ঘোষের জামা কাপড়, তার মোবাইল ফোন, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ও একটি ভ্যানিটি ব্যাগ। ঘরের ভেতর মোট 5 জায়গা থেকে রক্তের স্যাম্পল কিংবা নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক্স। অভিযুক্ত যে 2 জন ধরা পড়েছে তাদের 3টে মোবাইল ফোন সহ বাড়ি থেকে মোট 4টে মোবাইল উদ্ধার করা হয়েছে। যে ইট দিয়ে মাথা থেতলে দেওয়া হয়েছিল সেই ইট বাড়ির বাইরে বাগানের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সেটা উদ্ধার করা হয়েছে। এছাড়াও যে ট্যাক্সি করে দেহ নিয়ে যাওয়া হয়েছিল সেই ট্যাক্সির ভেতর কোনো প্রমাণ আছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আহিরিটোলা কাণ্ডের চাঞ্চল্যকর কিছু তথ্যও এসেছে তদন্তকারীদের হাতে। বঁটি দিয়ে সুমিতা ঘোষের পা কাটা হয়। জিজ্ঞাসাবাদে এই তথ্য পেয়েছে পুলিশ। যে ট্রলি ব্যাগ নিয়ে তারা এসেছিলেন আহিরিটোলাতে, সেই ট্রলি ব্যাগই খুনের পর ঢোকানো হয় তার দেহ। এছাড়াও সুমিতার এটিএম কার্ডের পিন পাল্টে কার্ড থেকে 25,000 টাকা তুলে নেয় অভিযুক্ত মা ও মেয়ে। সুমিতা ঘোষের অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা ছিল বলে জানা গিয়েছে। সোমবার কলকাতা এসেছিল মা মেয়ে, তাদের কাছ থেকে একটি গয়নার দোকানের রসিদও মিলেছে বলছে পুলিশ। মধ্যমগ্রাম থেকে যে ভ্যান চালক ট্রলি ব্যাগ বয়ে নিয়ে যায় সেই ভ্যান চালকের দাবিতেও একাধিক রহস্য রয়েছে। এক ব্যক্তি ভ্যান চালককে ডাকেন, তারপর বেরিয়ে যান। এই ব্যক্তিকে 2 জন যাবেন দোতলায় এই বলে 130 টাকা ভাড়া দেওয়া হয়। ভ্যান চালক বীরেশ্বরপল্লী ফাল্গুনির বাড়ির সামনে যান, ফাল্গুনির বাড়ির ঠিক আগে পুকুর পাড়ে ভ্যান রাখেন। ভাড়া বাড়ি থেকে ট্রলি ব্যাগ ফাল্গুনি এবং আরতি নিয়ে আসে। কিন্তু ট্রলি ব্যাগ কাণ্ডে কি করে খুন হলেন এই বৃদ্ধা? দেহ কিভাবে এই ট্রলি ব্যাগে ভরা হলো? গ্রেফতার হওয়ার পর দফায় দফায় ফাল্গুনি এবং সুমিতা ঘোষকে, মাফ করবেন, ফাল্গুনি এবং আরতি ঘোষকে জেরা করেছে পুলিশ। সূত্রের খবর, সুমিতা ঘোষকে রবিবার বিকেল 4টে খুন করে ফাল্গুনি এবং আরতি। দেহ বাড়িতে রেখেই সোমবার সারাদিন তারা কলকাতা শহরে বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান।
কোথায় দেহ ফেলা যেতে পারে সেই সম্পর্কে রেকি করতে তারা সোমবার বেরিয়েছিলেন। বাড়ি ফেরার সময় গন্ধ ঢাকতে একটি বিশেষ স্প্রে বা পারফিউম কেনে তারা। বাড়িতে গিয়ে সেটা ব্যবহার করে তারা। সেই সঙ্গে আরও জানা গিয়েছে, বাড়িতে থাকা পুরনো একটি ট্রলিতে দেহ ভরার সময় গোড়ালি শক্ত হয়ে যাওয়ার কারণে ঢোকাতে সমস্যা হচ্ছিল। সেই সময় বাড়ির বঁটি নিয়ে প্রথমে গোড়ালি কাটার চেষ্টা করলেও গোড়ালির শক্ত হাড় তারা কাটতে পারেননি। তারপর বটির কাঠের অংশ দিয়ে গোড়ালিতে আঘাত করে করে সেটিকে সেট করে তারা। তারপর মঙ্গলবার ভ্যান এবং ট্যাক্সিতে করে দেহ নিয়ে আসে কুমোরটুলিতে। ট্যাক্সি চালককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পুলিশ জেরায় মুখে কোনো অনুশোচনা দেখা যায়নি এই দুজন, আরতি এবং ফাল্গুনির মধ্যে। 600 টাকায় মধ্যমগ্রামের দোলতলা থেকে কুমোরটুলি ঘাট পর্যন্ত গাড়ি ভাড়া করেছিল ধৃত আরতি ও ফাল্গুনি ঘোষ। আর গাড়ি থেকে নামার সময় অতিরিক্ত 100 টাকা ভাড়া দিয়েছিলেন তারা। এত ভারী ট্রলি কেন জানতে চেয়েছিল চালক শ্যামসুন্দর দাস। অভিযুক্তরা বলেন, ব্যাগে রয়েছে বাসনপত্র, জামা কাপড়, খাবার। গাড়ির চালকের সঙ্গে আমাদের প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক তিনি কথা বলেছেন। গাড়ির চালক কি বলছে শোনাবো। এক ভদ্রলোক আসলে দিচ্ছে, এসে আমাকে বললো তোমাকে ডাকছে বা ভ্যাট নিয়ে যেতে হবে। আমি গেলাম, গিয়ে দেখি দুজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে চুড়িয়ার পরে, ওরা দাঁড়িয়ে আছে। আমি চলেন, বলছে না বাড়িতে ট্রলি ব্যাগ আছে আনতে। তো ট্রলি ব্যাগটা বাড়ি নিয়ে আসলো, বুঝতে পারছিলাম দুজনে। আমি একটা হেল্প করলাম, তো কিছু চাকা আছে, চাকা ধরে পা দিয়ে ভারী ছিল, বলে একটা ভারী ছিল, একটু ভারী হয়ে গাড়ি। যে ভদ্রলোক আমাকে ডাকতে এসেছিল তাকে চেনেন? না, এলাকার লোক কি দেখেছেন? কোনো বলতে হবে বলেছে চলে বলেই চলে গেল। তারপরে আপনি গেলেন বাড়িতে, তাই তো? বাড়িতে যাই, ওই পুকুর পার বলতে গেছি। তারপরে আপনাকে বাড়ি নিয়ে গেল? তারপর আমার বাড়ি নিয়ে তারপরে ট্রলি ব্যাগ বার করলো? ওরা পরেই পারবে, ঘরের মধ্যে থেকে বের করলো ট্রলি ব্যাগ। তারপরে কি হলো? আমি তো বাইরে দাঁড়িয়ে। আপনাকে কি ভ্যানে তুলতে বললো, সাহায্য করতে বললো? একটু ধরো, তো বাঁ দিয়ে আমি ধরে দিলাম। কোনো রক্তের ছাপ ছাপ দেখেছেন ট্রলি ব্যাগের মধ্যে? কিছু যেরকম ট্রলি ব্যাগ সেরকম। হ্যাঁ, আর ভ্যানের মধ্যে যখন তুলেছিল তখন ওনারা কি ট্রলি ব্যাগের সাথেই বসেছিল ভ্যানের পাশে? হ্যাঁ, একজন যখন চাই চলছিল তখন এইদিকে একজন বসে আর ওই কোনো একজন। তারপরে কি হলো, কোথায় নিয়ে গেলেন? ওই দোলতলা গেল আলাদা। তারপরে কি করলো দোলতলায় নিয়ে যাওয়ার পরে? ওই লাফিয়ে নিল ট্যাক্সি। ট্যাক্সি দাঁড়িয়েছিল ওখানে? তারপরে নিয়ে ওরা চলে গেল, তাই তো? আইড্রো থেকে চলুন পানাগড়ের দিকে চোখ রাখি, কারণ পানাগড় কাণ্ডে এখন শুধুই ধোঁয়াশা। সেই বাবলু যাদব, যিনি সেই সাদা গাড়িটির মালিক, সেই বাবলু যাদবের গ্রেফতার আদৌ হয়েছেন কিনা বুঝতেই পারছি না আমরা, কারণ তা নিয়ে একরাশ ধোঁয়াশা রয়েছে। বর্ধমানের পানাগড়ের 19 নম্বর জাতীয় সড়কে তরুণীর মৃত্যু ঘটেছিল, সেই খবর আপনারা জানেন। তরুণীর এক সহকর্মী সহ অন্যান্য একজনকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যায় কাঁকসা থানার পুলিশ। সেখানে গোপন জবানবন্দি নেওয়া হয় আজই। বর্ধমানের বাসিন্দা মন্টু ঘোষ ও তার দাদাকে পুলিশ কাঁকসা থানায় ডেকে পাঠায়। এরপর দুজনকেই কাঁকসা থানা থেকে পুলিশ গাড়িতে তুলে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যায়। রবিবার গভীর রাতে পানাগড়ের 19 নম্বর জাতীয় সড়কে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় একদিকে পুলিশের ব্যাখ্যা রয়েছে, অন্যদিকে রয়েছে পরিবারের অভিযোগ। এই দুয়ের মাঝে প্রবল ধোঁয়াশা তৈরি হয়েছে। আর এরই মধ্যে রাজনৈতিক নেতারা তারা যাচ্ছেন সুচন্দ্রার বাড়িতে। চন্দননগর পুলিশের ডিসিপি অলোকানন্দা ভাওয়াল, এসপি সুমন বন্দ্যোপাধ্যায় ও থানার আইসি শুভেন্দু মুখোপাধ্যায় সুচন্দ্রার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এদিন বাড়িতে যায় পুলিশের গোয়েন্দা আধিকারিকরাও। সুচন্দ্রার পরিবার সাফ জানাচ্ছে, এটি নিছক রেশারেশির জেরে দুর্ঘটনার ঘটনা নয়। অন্যদিকে ঘটনার পরেই সাংবাদিক বৈঠকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী তিনি জানান, ইফটিজিং এর কোনো ঘটনাই ঘটেনি। তার দাবি এটা নিছক দুই গাড়ির ওভারটেকের কারণে ঘটে যাওয়া দুর্ঘটনা। ঘটনার দিনই দুর্গাপুরের বুদবুদের কাছে ধাওয়া করা সেই সাদা গাড়ির চালক বাবলু যাদবকে আটক করেছে পুলিশ। তিনি ওই গাড়ির মালিক এমনটাও জানা গেছে, কিন্তু তাকে আদৌ গ্রেফতার করা হয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি সাধন রুজ রয়েছে দুর্গাপুর থেকে। আমরা একবার সাধনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কিন্তু তার আগে যে ছবি আপনারা দেখছেন বাবলু যাদবের গাড়ির ছবি, এই সাদা ছবি হচ্ছে বাবলু যাদবের গাড়ির ছবি। সেই বাবলু যাদব আদৌ কি গ্রেফতার হয়েছে একবার সাধনের কাছ থেকেই জানবো। সাধন, এই বাবলু যাদব
তার গ্রেফতারি নিয়ে এত ধোঁয়াশা কেন? তাকে কি গ্রেফতার করা গেছে? পুলিশ কি বলছে? একেবারেই দেখো, পানাগড়ের জাতীয় সড়কের যে রবিবার রাত্রের ঘটনা এবং এই যে সুচন্দ্রার যে গাড়ি, সেই গাড়ির সঙ্গে যে সাদা গাড়ির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে বারবার মৃতার মা এবং মৃতার যে চালক, যে বারবার অভিযোগ করা হচ্ছিল সেই সাদা গাড়ির যে গাড়ির মালিক অর্থাৎ বাবলু যাদব, তিনি কিন্তু ছিলেন সেই গাড়িতেই। সেটা কিন্তু কালকে স্পষ্ট করে দিয়েছিলেন কাঁকসা এসিপি। তিনি কিন্তু কালকে ওনার বাড়িতে যান, ওনার স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং রবিবার দিন তিনি কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই সমস্ত গতিবিধি তারা কিন্তু বয়ান রেকর্ড করেন। এবং এনকেটিভি বাংলা কালকে তার যে গোডাউন, সেই গোডাউনে গিয়ে তার যে কর্মী, তার সঙ্গে কথা বলি আমরা। তিনি রবিবার রাত্রিবেলায় 7টার সময় বেরিয়েছিলেন তারই গোডাউনের 4 কর্মীকে নিয়ে। তারা একসঙ্গে 5 জন বেরিয়েছিলেন। রাত্রেবেলায় সেই 4 জন, বাবলু যাদব ছাড়া 4 জন তার গোডাউন থেকে বাইক নিয়ে চম্পট দেয়, কিন্তু তারপর থেকে বাবলু যাদব সহ এই 4 জন কিন্তু সেই গোডাউনে দেখা যায়নি। এবং আজ সকাল থেকে ইম্মাজদা, যেটা তোমাকে জানিয়ে রাখি, আজ সকালবেলা থেকে কিন্তু সূত্র মাফিক জানা যাচ্ছিল বাবলু যাদবকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করছেন কাঁকসা থানার পুলিশ। কিন্তু সন্দেহ গড়াতে গড়াতে কিন্তু তা জানা যায় বাবলু যাদব এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা হয়নি। ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা কিন্তু জানিয়ে দিয়েছেন কিছুক্ষণ আগেই যে বাবলু যাদব এখনও কিন্তু অধরা, তাকে এখনও কিন্তু গ্রেপ্তার করা হয়নি। পুরো ঘটনার তদন্ত করছেন। এবং ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি, আজ সকালবেলায় এই গাড়িতে থাকা আরও যে 3 জন তার সহকর্মী, তাদের মধ্যে বর্ধমানে একজন, তাকে কিন্তু ইতিমধ্যেই দুপুরবেলায় তাকে দুর্গাপুর মহকুমা আদালতে গোপন জবানবন্দি দেওয়া হয়, তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং কিছুক্ষণ আগেই চন্দননগর থেকে আরও 2 জনকে চন্দননগর পুলিশের গাড়িতে করে কাঁকসা থানায় নিয়ে আসা হয় এবং তাদেরকেও কিন্তু দীর্ঘক্ষণ ধরে জেরা করছেন এই কাঁকসা থানায়। কিন্তু বারবার যে অভিযোগ করা হচ্ছে মৃতার মায়ের, যে নিশ্চয়ই সাধন তুমি সঙ্গে থাকো। আমি এর আগে এগোবার আগে আপনাদের দুটো বক্তব্য শোনাতে চাই। প্রথম, ভিকটিমের মা অর্থাৎ সুতন্দ্রার মা, তিনি প্রথমে বলছেন, অর্থাৎ তাকে যখন জিজ্ঞেস করি তিনি বলেছেন যে যেই হোক অপরাধী তিনি শাস্তি পাক। প্রথমে সেই বক্তব্য শোনাবো। আমরা বলছি যেটা আমরা সিসিটিভি ফুটেজ এখন দেখছি, যেটা পুলিশ দিচ্ছে সিসিটিভি ফুটেজটা, সেটা দেখছি। দেখে আমি এখন যেটা বলছি যে অপরাধী যেই হোক, সে সাদা গাড়ি হোক, ব্লু গাড়ি হোক, আমার গাড়ি হোক, ওর গাড়ি হোক, আমি এখন যেই হোক তার ইনভেস্টিগেশন করুন ওনারা, করে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। একজন আমাকে যখন দেখায় তখন আমি দেখছি যে এদের ওই সাদা গাড়িটা আগে বেরিয়ে গেছে এবং এদের গাড়িটা পরে যাচ্ছে এবং যথেষ্ট স্পিডেই যাচ্ছে, সেটা হয়তো সবাই আপনারা দেখেছেন। তা আমার ওর কাছে এটাই বক্তব্য ছিল যে তুমি যখন দেখছো যে ওই গাড়িটা অনেকটা বেরিয়ে গেছে, তখন তোমরা ব্যাকে এলে না কেন, বা গাড়িটাকে এত জোরে চালানোর কি কারণ হলো? এখন আমাকেও সন্দেহ করছি। আমি এখন কাউকে এখন বিশ্বাস করতে পারছি না। এবার আমি সবাইকে সন্দেহ করছি, কে আসল দোষী সেটা বার করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ পুলিশের। আমরা ওনার সাথে একেবারে সহমত এবং ওনার কন্ডিশনটা বুঝতে পারছি। নিজের মেয়েকে হারিয়েছেন এবং তারপর কিভাবে হারালেন, কে দায়ী, তা নিয়ে এত ধোঁয়াশা। সাদা গাড়ি কালো গাড়ি, কে আগে কে পেছনে, কে রেশারেশি করছে, এত ধোঁয়াশা। কিন্তু পুলিশ কেন সামনে এসে স্পষ্টভাবে কিছু বলছে না বলুন তো? কারণ আমরা এখন জানতে পাচ্ছি আমাদের সহকর্মী সাধন রুজ জানাচ্ছে বাবলু যাদব গ্রেফতার হয়নি, কিন্তু সুতন্দ্রার মা তিনি দাবি করেছেন যে পুলিশ তাকে জানিয়েছিল বাবলু যাদবকে গ্রেফতার করা হয়েছে। সেই বক্তব্য শোনাবো। হয়েছে, গ্রেফতার হয়েছে, এক্ষুনি ফোন করা হয়েছিল। ওই বাবলু যাদব যিনি, উনি অ্যারেস্ট হয়েছেন এবং আমাদের খুব সম্ভবত কজন গেছে বললো? একজনের নামটা বলতে, নামটা বলার আগে ফোনটা কেটে যায়। যাই হোক, একজন গেছেন, গিয়ে হয়তো জিজ্ঞাসাবাদ হচ্ছে। কে গেছে আমি নামটা ঠিক এখনো জানি না।
না, সেটাও ঠিক আমি জানি না যে কাকে ডেকেছেন। আমি মানে সেটা খবর পেলে তবে আপনাদের জানাতে পারবো, কেন ফোনটা করার সঙ্গে সঙ্গে মানে ওনারাও হয়তো ব্যস্ত, নামটা বলার আগেই ফোনটা আমাকে ওই জানালো, মানে ও ফোন করেছিল কাঁকসা থানায়, তখনই ওসি বলেন যে এরকম একজন ধরা পড়েছে, বাবলু যাদব ধরা পড়েছেন। একবার সাধন রুজকে আমরা স্ক্রিনে আনবো। সাধন আমার সহকর্মী দুর্গাপুর থেকে, সাধনকে একবার স্ক্রিনে আনবো। বুঝছেন, কাঁকসা থানা থেকে ফোন করে সুতন্দ্রার মাকে বলা হচ্ছে বাবলু যাদব গ্রেফতার হয়েছে। খোদ সুতন্দ্রার মাই সেই কথা বলছে। তারপর আমাদের সহকর্মী সাধন রুজ তিনি বলছেন যে ওখানে উচ্চপদস্থ আধিকারিক পুলিশের, তিনি বলছেন যে না, কোনো গ্রেফতারি হয়নি, বাবলু যাদবকে গ্রেফতার করা যায়নি। এই ধোঁয়াশা কেন? ইতনা কনফিউশন কিউ হ্যায় ভাই? পুলিশের মধ্যেই এত কনফিউশন কেন? সাধন, এই কনফিউশনটা কেন? হয় গ্রেফতার হয়েছে, না হলে গ্রেফতার হয়নি। এটা এমন কোনো রকেট সায়েন্স নয়। তা পুলিশ নিজেই জানে না তারা কখন কাকে কি বলছে? ভিকটিমের মাকে বলছে গ্রেফতার হয়েছে, এদিকে প্রেস কনফারেন্স করে বলছে গ্রেফতার হয়নি। সত্যিটা কি? একেবারেই দেখো, গত সোমবার দিন সন্ধ্যাবেলায় সাংবাদিক বৈঠক করেছিলেন পুলিশ কমিশনার। তিনি নিজে জানিয়ে ওই সাদা গাড়িকে কোনো রকম কটূক্তি করা হয়নি, রেষারেষির কারণেই এটি দুর্ঘটনা। তার পরের দিন অর্থাৎ কালকে, গতকাল সিআইডির টিম আসে এবং এই গাড়ি, দুটি গাড়ি, সাদা গাড়ি এবং এই সুচিত্রার গাড়ি, তাদের এই গাড়ি কিন্তু তারা দেখেন এবং সিআইডির টিম এবং পুলিশের টিম যৌথভাবে এই বাবলু যাদবের বাড়ি যায়। তার স্ত্রীর সঙ্গে কথা তখন এসেছেন কার সঙ্গে, কিন্তু আজ সকালবেলা থেকে কিন্তু পুলিশকে বারবার প্রশ্ন করা হলে তার সদুত্তর কিন্তু আমরা পাইনি। আদৌ বাবলু যাদব কি গ্রেপ্তার হয়েছে? গ্রেপ্তার কিন্তু এখনো পর্যন্ত বিসিএস জানাচ্ছেন গ্রেপ্তার হয়নি, আমরা চেষ্টা করছি। কিন্তু মেয়ের যে মৃতার মা, তার দাবি যে যেই দোষী হোক না কেন, প্রকৃত দোষী তাদের যেন অবিলম্বে গ্রেপ্তার করা হোক, বারবার একটি দাবি জানাচ্ছেন। বিরোধীদের কিন্তু ধন্যবাদ সাধন রুজ আমার সহকর্মী দুর্গাপুর থেকে ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। এত ধোঁয়াশা, এত ধোঁয়াশা। পুলিশ বলছে গ্রেফতার করা হয়নি, ভিকটিমের মা বলছেন কাঁকসা থানা থেকে ফোন করা হয়েছে, ফোন করে বলা হয়েছে গ্রেফতার করা হয়েছে। সত্যিটা কি? আজকে একেবারে সময় নেই, এখানেই গ্রাউন্ড রিপোর্ট শেষ করতে হবে, কিন্তু তার আগে কয়েকটি প্রশ্ন না তুললেই নয়। জানেন তো, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবং পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যাপারে, বিশেষ করে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনসে এত ধোঁয়াশা কেন হচ্ছে বলুন তো? সিবিআই এর থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট, তাতে ধোঁয়াশা এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কলকাতায় আজ সকালবেলা রিজন পার্কে একটি বডি রিকভার করা হয়েছে, সেখানে ধোঁয়াশা। কিভাবে বডিটি ওখানে পৌঁছলো? আহিরিটোলায় ধোঁয়াশা, ঠিক কোন কারণে খুন করা হলো? এবং পানাগড় কাণ্ডে ধোঁয়াশা, বাবলু যাদব আদৌ গ্রেফতার হলেন কি হলেন না? আমজনতা এত ধোঁয়াশা চায় না, আমজনতা কিছু স্পষ্ট উত্তর চায়। সেই স্পষ্ট উত্তরগুলো কেন অধরা? কভার আপ নাকি অন্য কিছু? আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 7টায় এনকেটিভি বাংলা প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্টে। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।